বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত আছেন মাসুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই, এরপরেই আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা করব। দর্শকদের উদ্দেশ্যে প্রথমে যে তথ্যটি তুলে ধরতে চাই তা হচ্ছে গাজীপুরে শুক্রবার রাতে বাংলা স্থানীয় সময় ছাত্র জনতার উপর আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার থেকে সারা দেশে অর্থাৎ বাংলাদেশে বিশেষ অভিযান পরিচালনা করবে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে রবিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবং এতে আরও বলা হয় যে শুক্রবার রাতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় কয়েকজন ছাত্র জনতা গুরুতর আহত হয়েছেন। এর পরের যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। তিনি বলেছেন, গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এবং নাজমুল করিম খান বলেছেন যে, আমি শুনেছি আমার ওসি 2 ঘন্টা পর আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, আমি এখানে দাঁড়িয়ে বললাম তাকে সাসপেন্ড করব। আমি বলতে চাই যারা এই ফ্যাসিবাদের সঙ্গে আতাত করেছে তাদের পুলিশে চাকরি করতে দেয়া হবে না। এবং পুলিশ কমিশনার আরও বলেন যে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আওয়ামী ফ্যাসিবাদ দমন করার জন্য অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হবে। এবং এই বিষয়ে আরেকটি তথ্য তুলে ধরি। এই যে গাজীপুরে যেটি বলা হচ্ছে যে পরিকল্পিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের ওপর হামলায় জড়িত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে কারাগারে না পাঠানো পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, আমাদের সহযোদ্ধাদের তারা জীবন নাশের হুমকি দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে ছাত্র জনতা জীবন দিয়ে আপনাদের এই সরকারে বসিয়েছে তাদের জীবনের নিরাপত্তা কে দেবে? যে পুলিশ প্রশাসন নতুন করে ওই চেয়ারগুলোতে বসিয়েছে সেই পুলিশ প্রশাসন কেন বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পর রাজপথে আসে? 2 ঘন্টা ধরে যোগাযোগ করলেও পুলিশ মাঠে নামেনি। এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পুলিশ মনে করে যে তারা শুধু 9টা 5টা অফিস করবে, তাহলে তাদের চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রক্ত আর জীবনের বিনিময়ে এই ছাত্র জনতা বাংলাদেশকে মুক্ত করেছে, তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে। এবং আরও একটি বিষয় একটু যোগ করি এই বিষয়ে, যে সার্জিস আলম আরও বলেছেন যে দেশে প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে তাহলে দেশে নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে। পরে আমি আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে যে আমলাদের সতর্ক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, আমি খুব করে চাইব সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি 32-এর মতো না হয়। এটি বাংলাদেশ স্থানীয় সময় শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে তিনি এই কথা বলেন। এবং এ সময় আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে কেউ যেন জমি দখল বা অন্য কোনোভাবে ব্যক্তি জায়গায় নিতে না পারে সেজন্য সচেতন থাকার আহ্বান জানান। হাসনাত বলেন, মন থেকে চাইব কোনো এক সময়, হয়তো এবছর না হোক 10 বছর পর হোক, সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন, ধানমন্ডি 32 থেকে শিক্ষা গ্রহণ করুন, গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন। তিনি বলেন, আপনারা যদি মনে করেন সচিবালয়ে বসে আপনারা ধানমন্ডির সঙ্গে ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে। এবং সবশেষে আরেকটি একটু তথ্য তুলে ধরি, সেটি হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করেছেন তার প্রেস সচিব
শফিকুল আলম, তিনি বলেছেন অধ্যাপক ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে। এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত। আওয়ামী লীগ ও পতিত স্বৈরাচার চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাচ্ছেন বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে। তারা বলছেন ৩,০০০ পুলিশ মারা গেছে, তাদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে। এটা খুবই পরিকল্পিত অপপ্রচার। এর সঙ্গে ভারতীয় মিডিয়া জড়িত, হাসিনার অলিগার্কদের মিলিয়ন ডলার খরচ করছে, এসব বলেছেন শফিকুল আলম। তিনি আরও বলেছেন যে তারা সারা পৃথিবীকে বোঝাতে চাচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগ সারা পৃথিবীকে বোঝাতে যাচ্ছে বাংলাদেশে যা হয়েছে তা আসলে গণ অভ্যুত্থান নয়, এটা বড় রকমের চক্রান্ত। এই ছিল কিছু তথ্য। আমি একটু আমাদের দুজন আলোচকের কাছে যেতে চাই। আমি প্রথমে একটু যেতে চাই জনাব মাশরুর মৌলা আপনার কাছে। নিশ্চয়ই আপনি আমাকে দেখতে ও শুনতে পাচ্ছেন। মাশরুর মৌলা, যেমনটা বলছিলাম, এই যে সরকারের যে উদ্যোগ আমরা দেখতে পারলাম, অপারেশন ডেভিল হান্ট অভিযান, এই সিদ্ধান্তের ব্যাপারে আপনি কি বলবেন অথবা আপনি কিভাবে দেখছেন মাসুম মাওলা? থ্যাংক ইউ সবাইকে, রুবেল ভাইকে সালাম। এখন অপারেশন টেবিল হান্ট এরকম অনেক ধরনেরই একটার পর একটা নাম আসবে এই সরকারের আমলে। একটা জিনিস দেখেন, এই যে 32 নম্বরের ঘটনা, তারপরে গাজীপুরের ঘটনা, এই সবকিছু মিলিয়ে, তারপরে এই যে আমাদের হাসনাত আব্দুল্লাহ যেগুলা কমেন্টস দিচ্ছেন, যে এবং উনি সবাইকে রিমাইন্ডার দিচ্ছেন, তো উনি কি তাহলে বাংলাদেশের এখন ফাদার ফিগার হয়ে গেছেন নাকি? যে উনি সবাইকে হুমকি ধামকি দিয়ে আপনার খালি বাকি আছে হাতে একটা চাবুক নেওয়া, সবাইকে চাবুক দিয়ে পিটানো। তো আসলে হাসনাতের এখানে ভূমিকাটা কি আসলে? সে তো এখানে তো আসলে হাসনাতকে আমি আসলে হাসনাতকে আমরা আসলে লাইমলাইটে তুলে দিয়েছি। হ্যাঁ, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে ছিল, তখন সে একটা গুড বয়ের মতন কাজ করেছিল, কিন্তু এখন আমি তাকে বলবো একটা ব্যাড বয়। কারণ এইটা একটা ব্যাড বয়ের কাজ, যে সে কথায় কথায় সবাইকে হুমকি দামকি দিয়ে বেড়াচ্ছে। তাহলে এই উপদেষ্টারা কোথায়? এই উপদেষ্টারা কি করছে? এই উপদেষ্টাদের, সে কি উপদেষ্টাদের স্পোর্টস পার্সন, নাকি সে উপদেষ্টাদের গার্জিয়ান, নাকি উনি ইউনূস সাহেবের উপরে মানে মানে সুপার চিফ অ্যাডভাইজার বলবো এটাকে আমি। একটা আছে চিফ অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার উপরে আছে সুপার চিফ অ্যাডভাইজার। এইটা আগে আমাদের জানতে হবে, তাহলে বোঝা যাবে যে টেবিল হান্টের কতটা প্রয়োজন আছে। কারণ দেশে তো আবারও একই কথাই বললো ঘুরে ফিরে, যে এখানে হলো আইন শৃঙ্খলার আজকে এত অবনতি হয়েছে, বিকজ কেউ এখানে আসলে অ্যাক্টিভ না, সবই এখানে ইনঅ্যাক্টিভ। এটা খুব দুঃখজনক যেগুলো ঘটনা ঘটেছে। দেখেন, আওয়ামী লীগের এখন ঘুরে ফিরে আওয়ামী লীগের কথাটা আসে, আওয়ামী লীগ মানে কিন্তু শেখ হাসিনা না, আর শেখ হাসিনা মানে আওয়ামী লীগ না। এখন শেখ হাসিনা চলে গেছে দেশ ছেড়ে, শেখ হাসিনার জায়গায় জায়গায় এখন দেখেন, শেখ হাসিনা একটা বাইরের দেশে থেকে বার্তা দিয়েছে, সে বার্তার জন্য জন্য আপনার বাড়িঘর ভেঙে দিয়েছে। এটা আসলে আমি বলবো এখনকার সিভিল সোসাইটিতে এটা আসলে পড়ে না। এটা খুব দুঃখজনক। আমরা জাতির কাছে, আমরা পৃথিবীর কাছে আমরা আসলে হাস্যকর একটা হয়ে গেছি আমরা, এটি বলবো আমি। এছাড়া আমার আর নতুন কোনো ভাষা আমি আসলে খুঁজে পাচ্ছি না এদের বিষয়। জি মাসুর মাওলা, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও। আমি একটু সাইদুল হক রুবেল আপনার কাছে আসি একই বিষয় নিয়ে, এই যে অপারেশন ডেভিল হান্ট, এই ব্যাপারে কি বলবেন? আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি গতকাল বুধবারের একটা নতুন জায়গায় উত্তীর্ণ হয়েছে। বুধবারের আগেও যে পরিস্থিতি, তাতে দেখা যাচ্ছিল যে সেটা খুব পরম খারাপ অবস্থা। মানুষ প্রত্যাশা করছিল জননিরাপত্তা, জানমালের নিরাপত্তার বিষয়টি মানুষ প্রত্যাশা করছে, এবং মানুষ হতাশ হচ্ছে, প্রচন্ড রকমের হতাশ। ছিনতাই, রাহাজানি, চুরি চলছে। এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে একটা ফার্ম বা একটা কড়া পদক্ষেপ মানুষ প্রত্যাশা করছিল, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে। এই যে ছিনতাই হচ্ছে, এই যে লুটপাট হচ্ছে, সেই বিষয়ে। কিন্তু এইটাকে পাশ কাটিয়ে, ঠিক আছে, মানে জনগণের যে মূল সমস্যা, যে নিরাপত্তাহীনতার যে মূল সমস্যা, সেটাকে পাশ কাটিয়ে, ঠিক আছে, একটা শক্ত অবস্থান নিচ্ছেন, কিন্তু সেটা সাধারণ জনগণের জন্য নিচ্ছেন না। মানে আমার আপনার সাধারণ জনগণ যারা রাস্তায় ছিনতাইয়ের শিকার হচ্ছে, ঠিক আছে, যারা এখন হচ্ছে জীবনের নিরাপত্তায়
হচ্ছে আতঙ্কিত, জানমালের নিরাপত্তা আতঙ্কিত, তাদের জন্য এটা হচ্ছে বলা যাচ্ছে যে আমার মনে হয় তাদের জন্য যারা হচ্ছে সরকারের সমালোচনা করছেন, সরকারের সমালোচনা করতে পারেন, সরকারের যে কোনো অন্যায্য সিদ্ধান্ত কিংবা কোনো গণবিরোধী সিদ্ধান্তের জন্য যারা হচ্ছে গিয়ে যদি আন্দোলন করেন, তাদের আন্দোলনকে হয়তো প্রতিহত করবার জন্য এই উদ্যোগটা নিচ্ছেন, এমনটাই মনে হচ্ছে। কারণ গাজীপুরের এই ঘটনাটা খুব বিচ্ছিন্ন ঘটনা, এবং ঘটনার কিন্তু দুইটা রেটরিক আছে। আমরা একটা ভিডিও দেখেছি, সেই ভিডিওতে দেখেছি প্রথমে অল্প কয়েকজন মানুষ, 20-25 জন মানুষ গাজীপুরে সে আওয়ামী লীগ নেতার বাসা, বোধহয় ওটা, বাসা ঘেরাও করলেন। তারপরে এলাকাবাসী সমবেত হলো, তারপর সম্ভবত মসজিদ থেকে ডাকাত ডাকাত বলা হলো, তারপর এলাকাবাসী এসে ধাওয়া দিল, এবং ধাওয়া দিয়ে তারপর তাদের হচ্ছে গিয়ে আহত করলেন। এটি একটি ঘটনা। কিন্তু এই ভাঙচুরের ঘটনা গত বুধবার রাত থেকে শুরু করে বৃহস্পতিবার সারাদিনে সারা দেশে 1 থেকে 1,500টি ঘটনা ঘটেছে। কোথাও কিন্তু হচ্ছে মানে আওয়ামী লীগের পক্ষ থেকে আমি পাল্টা একটা বড় ধরনের হচ্ছে গিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে হোক বা ইয়া করে হোক, পাল্টা কিন্তু হচ্ছে কোনো সন্ত্রাসী পদক্ষেপ তেমন একটা মিডিয়াতে খবর আসে নাই, পত্রপত্রিকা তো দেখা যায়নি। অর্থাৎ একটি বিচ্ছিন্ন ঘটনা গাজীপুর। গাজীপুরের এই ঘটনাটিকে নিয়ে এটি কি মনে হচ্ছে না একটা ওভার রিয়েক্ট? এটা একটি ওভার রিয়েক্ট মনে হচ্ছে না এই উদ্যোগটা? এরকম করা দরকার। এখন আপনার অপারেশন ডেভিল হান্ট করা দরকার তাদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? যারা সিন্ডিকেট করছে, সিন্ডিকেট করে যারা জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, যারা মজুতদারি করছে, তাদের বিরুদ্ধে এই অপারেশন ডেভিল হান্ট করা দরকার। যারা ভুয়া মামলা দিচ্ছে, হ্যাঁ, আসিফ নজরুল সাহেব তো সেটা কালকে বললেনি, ভুয়া মামলা হচ্ছে, হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে হচ্ছে কি মামলার আসামি করা হচ্ছে, ঠিক আছে? সেই ভুয়া মামলা যারা করছে এবং ভুয়া মামলার ভয় দেখিয়ে যারা চাঁদা আদায় করার চেষ্টা করছে, যারা টাকা আদায় করার চেষ্টা করছে ভয় দেখিয়ে, তাদের বিরুদ্ধে ডেভিল হান্ট করা দরকার। এবং আরেকটা বিষয় ডেভিল হান্ট করা দরকার, এই যে আপনি ফেসবুকে ঘোষণা দিচ্ছেন যে আপনি একটি বাড়ি ভেঙে দেবেন, একটা হচ্ছে গিয়ে ধানমন্ডি 32 ভেঙে দেবেন, এই বিষয়টি কি আমার জুলাইয়ের স্পিরিটের সাথে যাচ্ছে? আমরা তো চাচ্ছিলাম একটা গণতান্ত্রিক পরিবেশ। ইভেন কি এই সরকারেরও যদি সফলতার দরকার হয়, সরকার যদি সত্যি সত্যি বাংলাদেশকে একটি গণতন্ত্র বিনির্মাণ করে, দেশের যে জায়গায় স্বৈরতন্ত্র যে জায়গায় আমাদের দেশকে ফেলে দিছিল, সেখান থেকে যদি দেশকে তুলে নিয়ে আসতে হয়, তাহলে একটা স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে। সেটা এই ধরনের হুমকি, এই ধরনের ধামকি দিয়ে, ঠিক আছে, একজন ইউটিউবার দেশের বাইরে থেকে ফ্রান্সের মাটিতে বসে থেকে সে হচ্ছে গিয়ে বলবে হচ্ছে ওটা জয় বাংলা করে দাও, ওটা ভেঙে দাও, ঠিক আছে, অমুক পত্রিকা অফিস জ্বালিয়ে দাও, অমুকের অফিস চালিয়ে দাও, অমুক হচ্ছে ভবন ভেঙে দাও, এবং সেটা সমর্থন করবে আবার হচ্ছে গিয়ে ছাত্র সমন্বয়কদের কেউ না কেউ, এবং হচ্ছে উপদেষ্টারাও সেটাতে দু একজন হচ্ছে সুর মেলাতে পারেন, তারপর একটা বিশাল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এটা একটা হিংসা, তার পাল্টা একটা প্রতিহিংসা এই জায়গায় চলে যাবে, এবং হিংসার বিকল্পে প্রতিহিংসা, আওয়ামী স্বৈরতন্ত্রের পরিবর্তে আরো একটি বড় ধরনের মানে একটা মব তন্ত্র, এটা জাতি প্রত্যাশা করেন না, এটা জাতি প্রত্যাশা করে না, ঠিক আছে? এবং এটাতে জাতি খুব বেশি হচ্ছে উৎফুল্ল হবে না। আপনারা ভ্যাট বাড়িয়েছেন, সেটা যখন প্রাসঙ্গিক ছিল, ভ্যাটের জন্য যখন জিনিসপত্রের দাম বাড়তেছে, এটা যখন একটা প্রাসঙ্গিক সমস্যা, আমার সেই সমস্যাটাকে আমার কাছে অপ্রাসঙ্গিক করে দিলেন, আমার সমস্যাটাকে আমাকে ভুলাই দিলেন। নিত্যপণ্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এটা আমার সমস্যা, এটা আপনি ভুলে গেলেন। এখন দরকার খুব জরুরি ভাবে হচ্ছে ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচন রোডম্যাপ ঘোষণা, এটা খুব গুরুত্বপূর্ণ। এইটা এখন আলোচনার বাইরে চলে গেল। এখন আলোচনার মধ্যে হচ্ছে ধানমন্ডি 32 নম্বর, এখন আলোচনার মধ্যে হচ্ছে দেশে যে হাজার খানেক বাড়িঘর ভাঙা হচ্ছে সেই বিষয়ে পক্ষ বিপক্ষের আলোচনা। এখন আবার নতুন একটি বিষয় আপনারা নিয়ে আসলেন, অপারেশন ইয়া। তবে ইতিমধ্যে কিন্তু মাথায় রাখতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলেন না নিরাপত্তা বাহিনী বলেন, তাদের হেফাজতে কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে গেছে। আমরা এই অপারেশন হান্টের মতো একটা নাম শুনেছিলাম, অপারেশন ক্লিন হার্ট। সেই অপারেশন ক্লিন হার্টের মধ্য দিয়ে কিন্তু আমরা 2002-3 সাল থেকে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জায়েজ করতে দেখেছি।
আবার অপারেশন হান্টের মাধ্যমে বিচার বহির্ভূত যদি হত্যাকাণ্ড ঘটে, তাহলে সেই যে আপনার আয়নাঘর, সে তো নতুন ভাবে ফিরে আসবে। সেই যে র্যাব, যাকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করেছিল আন্তর্জাতিকভাবে, সেই র্যাবের যে বিষয়গুলো বিরোধী দলকে বিরোধী মতকে দমন করার জন্য, ঠিক আছে, সেটাই ফিরে আসবে। বাস্তবে আমি কতটা ফ্যাসিবাদ বিরোধী বা কতটা স্বৈরাচার বিরোধী সেটা প্রমাণ হবে যে আমার বিরুদ্ধ মতের লোক যারা আছে তাদের কতটুকু আমি গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করি, তাদের কতটুকু আইনগত যে অধিকার রয়েছে সেটা আমি কতটুকু নিশ্চিত করতে পারছি। আমি এক ফ্যাসিবাদের বদলে আরো বড় ফ্যাসিবাদ আমরা তৈরি করতে পারি না। আমরা হিটলারের গেস্টাপো বাহিনীকে, ঠিক আছে, তৈরি করবার কোনো বিষয়কে নৈতিকভাবে বাংলাদেশের জনগণ এটা সমর্থন করতে পারে না। আপাতত এই। জি, শাহরুল হক রুবেল, আমি একটু যোগ করি আপনার কাছে। যেই বিষয়টি নিয়ে মাসুর মাওলা কথা বলছিলেন, যে আমলাদের সতর্ক করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, এবং তিনি বলেছেন যে আমি খুব করে চাইব সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২-এর মতো না হয়। তার এই বক্তব্যটি আপনি কিভাবে দেখছেন? আসলে এটা একটা বড় ধরনের রহস্য আমার কাছে, ঠিক আছে। আসলে বাংলাদেশটা কে পরিচালনা করছে? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, নাকি হচ্ছে কিছু মানুষ যারা উস্কানিমূলক বক্তব্য সামাজিক মাধ্যমে দিচ্ছেন, সেই বক্তব্য ধরে একটা মব তৈরি হচ্ছে, এবং সেই মবের সরকারের বিভিন্ন সিদ্ধান্তগুলো তৈরি হচ্ছে? তাহলে আসলে দেশটি চালায় কারা? তাদের সাথে যখন আলোচনা হয় তারা তখন বলে আমরা তো সরকারের অংশ নই, আমাদের থেকে 2-3 জন প্রতিনিধি আছে মাত্র, ঠিক আছে, আমরা এখনো আন্দোলনে আছি, আমরা এখনো হচ্ছে এজ এ প্রেশার গ্রুপ আছি। কিন্তু আমার কাছে প্রেশার গ্রুপ না মনে হয় না, আমার তো কাছে মনে হচ্ছে কন্ট্রোল গ্রুপ। এবং আমলাদেরকে হচ্ছে গিয়ে হুমকি দিতেই পারেন, কারণ বাংলাদেশ তো যুগ যুগ ধরে, নট অনলি 15 বছর, ঠিক আছে, পাকিস্তান আমলে হয়েছে, ব্রিটিশ আমলে হয়েছে, এবং বাংলাদেশ স্বাধীনতার পরে হয়েছে। পাকিস্তান আমলে সব কিছু সুন্দর ছিল, ভালো ছিল, আমলাতন্ত্র মানবিক ছিল, পুলিশ মানবিক ছিল, তা ছিল না। তো তখন সান্ত্বনা ছিল মানুষের যে এই পুলিশ পাকিস্তানের বা এই পুলিশ ব্রিটিশের। তো ব্রিটিশের পুলিশ না, পাকিস্তানের পুলিশ না, আমার দেশের পুলিশে আমাকে নিপীড়ন করছে, আমার দেশেরই আমলাতন্ত্র। ব্রিটিশ আমলাতন্ত্র যেভাবে করে আমাদেরকে নিষ্পেষিত করছে, পাকিস্তানের আমলাতন্ত্র যেভাবে করেছে, ঠিক সেইভাবে করে এখনো করে যাচ্ছে। সেটার বিপরীতে কথা বলতে পারি, আমরা সেই আমলাতন্ত্রকে সংস্কার করতে পারি, আমরা সেখানে সুনির্দিষ্ট দুর্নীতিবাজ আমলাতন্ত্র, সুনির্দিষ্ট হচ্ছে স্বৈরাচারের দোষরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করি। কিন্তু যে গড়পরতা যেভাবে বলছি, যেভাবে আজকে আমরা একটা প্রভোকেশন তৈরি করছি, এই প্রভোকেশন তৈরি করাটা তো হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে একটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায়, ঠিক আছে, একটা পলিটিক্যাল স্ট্যান্ডার্ডের বাইরে চলে যায়। আমরা যাদেরকে বীর হিসাবে দেখেছিলাম, যাদেরকে আমরা দেখেছিলাম অত্যন্ত সাহসী একটি প্রজন্ম, যে প্রজন্মকে নিয়ে হচ্ছে বাংলাদেশ সারা পৃথিবীর কাছে গর্ব করবার মতো একটা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু এই রকম কথাবার্তাগুলো যদি বলি, ঠিক আছে, তাহলে আমরা ছাত্রলীগের সেই হেলমেট বাহিনীর কথা আমাদের মনে পড়ে যাবে। আমাদের মনে পড়ে যাবে হচ্ছে গিয়ে সেই সময়কার ছাত্রলীগের যারা হচ্ছে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিতেন, হ্যাঁ, সেরকম কথাবার্তাগুলো কিন্তু মনে পড়ে যায়। যে এবং এই সচিবালয় মাথায় রাখতে হবে, এই সচিবালয় তো কারো বাপের সচিবালয় না। এই সচিবালয়ের প্রত্যেকটা ইট তো হচ্ছে আমার আপনার ট্যাক্সের টাকায়, আমার আমার আপনার রক্ত ঘামের টাকায় গড়ে তোলা জাতীয় সম্পদ, ঠিক আছে। এই জাতীয় সম্পদ তো ব্যবহার, আপনারা ক্ষমতায় যাবেন, আপনারা নতুন রাজনৈতিক দল করবেন, এই সচিবালয়ের মাধ্যমে তো, সচিবালয়কে দিয়েই তো আপনাকে দেশটাকে চালাতে হবে। আপনি তো কোনো বিকল্প ব্যবস্থা কিভাবে হবে তার কোনো মডেল তো জাতির সামনে দিচ্ছে না, বা এটা তো একদিনে গড়ে ওঠার ব্যাপার না। এটা তো হচ্ছে বছর পর বছরে মধ্য দিয়ে একটি প্রশাসন গড়ে ওঠে। ফলে সবকিছু ভেঙে দেবেন, চুড়ে দেবেন, সব ভেঙে চুড়ে কি করবেনটা কি, করবেনটা কি, চরম এক নৈরাজ্যকর এক পরিস্থিতি তৈরি করবেন। তাই আন্তরিকভাবে আমি আন্তরিকভাবে তরুণ ছাত্রদেরকে হচ্ছে, নেতা যাদের কথা মানুষ শুনে গুরুত্ব দেয়, তাদের বলি আপনাদের যে ওজনটা আছে, আপনাদের যে মর্যাদাটা আছে, সেটা আপনারা অক্ষুণ্ণ রাখেন, অক্ষুণ্ণ রাখেন, এবং নিরপেক্ষভাবে তাকিয়ে দেখেন 5ই আগস্ট যেভাবে করে বাংলাদেশ আপনাদের পক্ষে ছিল, আজকে বাংলাদেশ আর আপনাদের পক্ষে নাই, আপনাদের পক্ষে বাংলাদেশ আর নাই। হয়তোবা এটা বুঝতে পেরেছে, বুঝতে পেরেই এখন হচ্ছে গিয়ে সাহায্যের প্রয়োজন রয়েছে সেনাবাহিনীর। সেদিন আপনারা পুলিশের বিরুদ্ধে, সেনাবাহিনীর বিরুদ্ধে, সমস্ত রাষ্ট্রীয়
নিপীড়ন যন্ত্রের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছিলেন এবং সারা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে ছিল। আজকে কিন্তু মনে হয় সেই মানুষদের হাতে রক্ষা করবার জন্য আপনাদের কিন্তু অন্য বাহিনীর সাহায্যের প্রয়োজন হয়ে পড়েছে আজকে। শাহীদুল হক কেন রুবেল, প্রয়োজন হয়ে পড়লো এটা মাথায় রাখুন। জি আমি আসবো আপনার কাছে, আবার আমাকে একটি বিরতি নিতে হবে। মাসুর মাওলা, আপনি আমাদের সাথে থাকবেন, একটি বিরতির পর আপনাদের সাথে আবার আলোচনা করব। দর্শক একটু বলি, আমি যেহেতু গাড়িতে আছি তো আমার চার্জও কেটে যেতে পারে, আমাকে তাড়াতাড়ি শেষ করে দিলে এটা ভালো হতো আসলে। জি আমি বিরতি থেকে ফিরে আপনার সাথে, জি ধন্যবাদ। জি দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি বিরতির পর একটু মাসুর মাওলা আপনার কাছে আসি, যে বিষয়টি নিয়ে আরও একটি বিষয় আমি একটু তুলে ধরতে চাই, যেটি যে গাজীপুরের ঘটনা নিয়ে আমি অনুষ্ঠানের শুরুতে যে তথ্যগুলো তুলে ধরছিলাম সেখানেও বলছিলাম যে সার্জিস আলম তিনি এই গাজীপুরের ঘটনা নিয়ে বলেছেন যে এক পর্যায়ে যে এই দেশে প্রশাসন থেকে শুরু করে যারা কাজ করছে তারা যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে তাহলে দেশের নতুন আরেকটি বিপ্লব দেখতে হবে। তার এই বক্তব্যটি আপনি কিভাবে দেখছেন? প্রশাসন কি তাহলে আসলে সরকারকে সহযোগিতা করছে না, অথবা এই যে অভ্যুত্থান হলো সেই চেতনার সাথে তারা আসলে একভাবে চলছে না? আপনি কিভাবে দেখছেন বিষয়টি মাসুর মাওলা? থ্যাংক ইউ। আসলে আসলে বলতে কি, সার্জিস আলম যে কথাটা বলেছে সেই কথাতে আমি একটা কথাই বলবো, নট অনলি সার্জিস ইনক্লুডিং হাসনাত, আসলে আমার মনে হয় আইনটা আসলে ওরা নিজেদের হাতেই নিয়ে ফেলেছে। কারণ এই বিগত 5 মাসে যেটা বুঝলাম, ওরা আসলে নাম কাওয়াজ ইন্টারিম গভর্নমেন্ট, ওরা আসলে কাউকে মানতে চায় না। ওরা মনে করছে যে ওরাই দে আর দ্য সুপার পাওয়ার, ওদের কথায় জাতি শুনবে, দেশ চলবে, আইন শৃঙ্খলা চলবে, ওদের কথা কনস্টিটিউশন পাস হবে, ওদের কথায় কনস্টিটিউশন হবে। ওরা এখন ওই রাস্তায় চলে গেছে। তো তাহলে ওরা যদি এই চিন্তাই করে তাহলে ওরা এক কাজ করুক, পুলিশকে বিদায় করে পুলিশের ড্রেস পরে ওরা নিজেদের রাস্তায় নেমে যাক, ভাই আমরা এখন তো পুলিশ বাহিনী, তাহলে আমার মনে হয় একটা হবে। আপনি যে বলছেন যে দেখেন ল অ্যান্ড অর্ডার তো দেশে নাই, এটা সত্য কথা। এখন পুলিশের সংখ্যাও কম, বিকজ আমাদের হোম মিনিস্ট্রি এটার দিকে 5 মাসেও এখন পর্যন্ত ওইখানে কনসেন্ট্রেট করতে পারে নাই। সেখানে হোম মিনিস্ট্রি বলছে আমরা 15 বছরের এই জিনিসটা আমরা একদিনে পারবো না। আইন শৃঙ্খলা ঠিক করতে 5 মাস লাগে আমাকে বলেন। তো এখন কথা হলো কি, আইন শৃঙ্খলার যে দুরবস্থা, আর্মিও এখানে পুরোপুরি ইনভলভ হচ্ছে না। কেন হচ্ছে না আমি জানি না, কারণ আর্মির মতো এলিট ফোর্স যদি ইনভলভ হয়, সার্জিস আলম হাসনাতকে উচিত ঘরে বসে রাখা, বাপ মার কাছে বুঝে দেওয়া উচিত ছেলে মেয়েকে কন্ট্রোল করো, বিকজ এইভাবে দেশ চালানো যায় না। দেশকে ধ্বংস করে দিচ্ছে এই দুই ছেলে এরা মনে করে ইউনিটি এখন আর একদম নাই। ওদের কথা কেউ শুনতে চায় না, ওদেরকে খালি বলুক রাস্তায় একাকারী নামুক, জনগণ পিটাবে এখন ওদেরকে। এইভাবে দেশ চলে না। এই যে আপনি বলেন মানুষের পাবলিক প্রপার্টি ভাঙ্গার এই অনুমতি কে নিয়েছে? আজকে হাসনাত বলতে যাচ্ছে বা অন্যান্য দল বলতে যাচ্ছে যে এটা অন্য কোনো ইন্ধন ওদেরই আছে। আমাকে বলেন বুলডোজার কোথেকে পেলো? বুলডোজার কে ওদেরকে দিল? আপনার ব্যক্তি মত থাকতে পারেন, ব্যক্তি দল করতে পারেন, আমি এক দল করবো, আপনার এক দল করবেন, দ্যাট ইজ ডিফারেন্ট জিনিস। আপনি পাবলিক প্রপার্টি ইউ ক্যানট ডিস্ট্রয়। এই কারণে আমি আজকে বলবো কালকে আমার প্রপার্টি ভাঙতে পারে, এটা হতে পারে না। আপনি বগুড়াতে আমাদের জাতীয় পার্টি অফিস ভেঙে পুড়িয়ে শেষ করে দিয়েছে, এই ক্ষমতা কে দিয়েছে? এই আইন ওদেরকে নিতে কে বলেছে? ওরা কি পুলিশ না ওরা কি আর্মি? ওদের কে ব্যাকআপ দিচ্ছে ওদেরকে? ওদের এই উৎস কোথায়? এখন দেখেন প্রত্যেকটা আন্তর্জাতিক প্রোগ্রামে আমি দেখি তো আমাদের অ্যাডভাইজাররা যাচ্ছেন, তারা আসলে দে আর ভেরি হ্যাপি। তারা দেশ কিভাবে চলছে দে আর নট কনসার্ন এট অল। ওরা দে আর হ্যাপি বিকজ তারা লাক্সারি লাইফ পাচ্ছে, প্রোটোকল পাচ্ছে, হ্যাঁ তারা ভিআইপি সার্ভিস পাচ্ছে, তারা আপনার রেড কার্পেট লাল গালিচে তারা সহযোগিতা পাচ্ছে। এগুলা নিয়েই তারা এখন ব্যস্ত। তো তারা আসলে দে আর নট বদার্ড এট অল দেশ কিভাবে চলছে। যেখানে দেশের এখন অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ইলেকশন দেওয়া উচিত, যেখানে ইউনূস সাহেব বলছে যে ডিসেম্বর শেষে, তা উনি কংক্রিট কোনো কিছু বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? ইউনূস সাহেবকে কে চালাচ্ছে? ইউনূস সাহেবের এজেন্ডা কি? ইউনূস সাহেবের এজেন্ডা যত লোন, ওনার যত দেনা পাওনা শোধ করা।
এইটা এইভাবে দেশ চলতে পারে না। এটা এখানে সার্জিদ হাসনাতকে এখন উচিত কন্ট্রোল করা। ওরা এখন ওই যে কথাই আছে, বান্দরের হাতে ক্ষমতা দিলে বান্দর লাফালাফি করে, ওরা এখন লাফালাফি করছে। এই যে আমার এই বক্তব্যের কারণে হয়তো শুনবো আমার উপরে আবার আবার অ্যাটাক আসছে, আমার উপর অ্যাটাক আসে, তাহলে ধরে নিবো এরাও এরকম সন্ত্রাসের রাস্তা চলে যাচ্ছে। সন্ত্রাসী রাস্তা এটা না। জি মাসুর এটা মাওলা, আমার 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 শেষ বক্তব্য। জি জি আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন, নিশ্চয়ই আপনার সাথে আবারও দেখা হবে। আমি একটু শাহিদুল হক রুবেল আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, শাহিদুল হক রুবেল যেই বিষয়গুলো নিয়ে আসলে বলছিলেন অথবা অভিযোগ করছিলেন জনাব মাসুর মাওলা, আপনি বিষয়টি নিশ্চয়ই দেখতে পাচ্ছিলেন যে আপনি কি মনে করছেন এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। মাসুদ মাল্লা তো একটি শঙ্কার কথা বললেন আর কি। তবে আমি এর আগের আলোচনায় যেটুকু বলেছি সেখান থেকে যদি সেটাকে রিপিট না করে, তার আলোচনাটাকে রিপিট না করে আহ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা তো শুনেছিলাম, প্রথমে আমরা শুনেছিলাম 5ই আগস্টের পরে মাননীয় সেনাবাহিনী প্রধানের কাছ থেকে যে তিনি বলেছিলেন যে আহ, তারা আছেন, তারা থাকবেন আমাদের পাশে এবং তারা হচ্ছে জনগণের জান এবং মালের নিরাপত্তা দেবেন। আমরা তো সেই মুহূর্তে আমাদের হচ্ছে সেনা প্রধানের বক্তব্যকে আমরা আশ্বস্ত হয়েছিলাম, আমরা বিশ্বাস করেছিলাম। আমরা পরবর্তী শুনেছিলাম আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে যে আপনারা মন খুলে সমালোচনা করেন, ঠিক আছে। এখন কি আর মন খুলে সমালোচনা করার যে বক্তব্যটি আছে সেটা ভুলে গেছেন? আমার কখনো কখনো মনে হয় যে আমাদের প্রফেসর ইউনূস সাহেব, তিনি কি তার মতো করে, তিনি কি তার প্রজ্ঞা অনুযায়ী, তার মেধা অনুযায়ী তিনি কি সবকিছু পরিচালনা করতে পারছেন? মানে তিনি হচ্ছে এক ধরনের স্বতঃস্ফূর্ততায় গা ভাসিয়ে দিয়েছেন। তার সম্পর্কে যতটা আমরা জানতে পেরেছিলাম, অনেক বিষয় তার হচ্ছে গিয়ে অর্থনৈতিক দর্শনের সাথেও আমার দ্বিমত থাকতে পারে, তার সামাজিক ব্যবসার দর্শনের সাথে আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু তার যে দক্ষতা, তার যে পড়াশোনার জায়গা, তার যে আন্তর্জাতিক হচ্ছে তার যে সুখ্যাতি, সেসব জায়গা তো অস্বীকার করবার কোনো সুযোগ আমার ছিল না আর কি। কিন্তু আমি পুরোপুরি হতাশ। তো আমি দেখছি যে এই যে এদেরকে হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ করা দরকার, এদের অভিভাবকের ভূমিকায় পালন করা দরকার আর কি। তরুণের তো রক্তের একটা উচ্ছ্বাস থাকবেই, ঠিক আছে। তার তো অভিজ্ঞতার ঘাটতি হয়েছিল। তরুণের যে উদ্দাম, সে তরুণের উদ্দামের সাথে প্রয়োজন ছিল এই উপদেষ্টা মণ্ডলীতে যারা বিজ্ঞজন রয়েছেন, প্রফেসর ইউনূস সহ, তাদের জীবনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো এখানে যুক্ত হওয়া দরকার ছিল। এই হাসনাতের একটা কথা ছিল, একসময় আমি শুনেছিলাম যে তারুণ্যের জোশ এবং হচ্ছে প্রবীণের হুশ, এই হুশ এবং জোশ মিলিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। কিন্তু আমি তো দেখছি যে তারুণ্যের জোশ আছে এই জায়গায়, কিন্তু প্রবীণের যে হুশ, সেটা আর এখানে প্রয়োগ হলো না আর কি। তো না হওয়ার কারণে মাসুর ভাই তিনি যা বললেন, ঠিক আছে, সেটা হচ্ছে হচ্ছে সেটাই একটা এক ধরনের হচ্ছে অপ্রিয় বাস্তবতা। আমি এভাবে দেখতে চাই না, আমি এভাবে বিশ্বাস করতে চাই না যে এই জায়গায় পৌঁছে গেছে আর কি জি শাহরুখ সবকিছু। রুবেল, আমি একটু ভিন্ন প্রশ্নে আসি, একটু যোগ করি, যেটি হচ্ছে যে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার করা হচ্ছে প্রধান উপদেষ্টাকে, এবং এর পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে এবং এর সাথে ভারতীয় গণমাধ্যমও জড়িত। এবং এর মধ্যে আরেকটি জিনিস একটু দেখি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়া থামাতে ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিককে তলব করা হয়েছিল, এবং এর পাল্টায় যেটা হয়েছে যে একই রকম পদক্ষেপ নিয়ে অন্তর্বর্তী সরকারকে কূটনৈতিক ভাষায় নয়াদিল্লি এক ধরনের জবাব দিয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি। সেখানে ভারত বলছে যে এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলোতে ভারতকে ক্রমাগত নেতিবাচকভাবে চিত্রায়িত করা হচ্ছে। অভ্যন্তরীণ সুশাসন প্রশ্নে তারা আমাদের দোষারোপ করে যাচ্ছে। বাস্তবিক অর্থে বাংলাদেশের এসব বিবৃতি বিরাজমান নেতিবাচক পরিস্থিতির জন্য দায়ী, এবং শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন সেগুলোর পেছনে ভারতের কোনো ভূমিকা নেই মন্তব্য করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে এর সঙ্গে দিল্লিকে জড়ালে ইতিবাচক কোনো ফল আসবে না। এই বিষয়টি আপনি যদি একটু বলতেন এই বিষয়ে। ধন্যবাদ।
বিষয়টি বেশ, আপনার প্রশ্নটি বেশ গভীর, ঠিক আছে। এটা সময়ের ব্যাপার আছে, জানি না কতক্ষণে আমাকে সুযোগ আমি পাবো আর কি। তারপরে একটু যদি বলি, প্রথম প্রথম জায়গাটা থেকে বলি, প্রেস সচিবের সেই বক্তব্য। হ্যাঁ, এটা স্বাভাবিক যে দীর্ঘ 15 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, 8 সালে নির্বাচিত হয়েছেন, তারপর 14, তারপর 18, 24, নানা ধানাই পানাই করে, আমি আমার ভাষায় বলি, তারা ক্ষমতায় রয়েছেন আর কি। অবাধ দুর্নীতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা নিশ্চয়ই হচ্ছে তাদের কাছে গচ্ছিত আছে, এবং তারা যেভাবে করে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, এবং তারা লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে, তারা জেলে থাকতে বাধ্য হচ্ছে, সেই সময় তো তারা প্রতিক্রিয়া দেখাবেই, তারা প্রতিক্রিয়াশীল কাজ করবে, এবং তারা চেষ্টা করবে হচ্ছে বিশ্ব জনমতকে প্রভাবিত করার, তারা চেষ্টা করবে হচ্ছে পৃথিবীর নানা দেশের মিডিয়াকে ব্যবহার করা। খোদ আমেরিকার মিডিয়াও তো কয়েক জায়গায় ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে, পৃথিবীর অন্য দেশেও 2-1 জায়গায় তা ব্যবহৃত হবে। আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে আলোচনা হবে, এই গণ আন্দোলনের বিরুদ্ধে সেটা চিত্রায়িত করা হবে। কিন্তু দেখার বিষয় হচ্ছে আমি সে জায়গায় দায়িত্বশীল আচরণ নিয়ে আমি অগ্রসর হব কিনা, আমি দায়িত্বশীল আচরণ নিয়ে অগ্রসর হব কিনা। একটা জিনিস একটু দেখেন তো, আগের দিনই ঘোষণা করা হয়েছিল যে ধানমন্ডিতে হামলা হবে। ফেসবুকে তো হাসান আব্দুল্লাহ স্ট্যাটাসও দিয়ে দিচ্ছেন, পিনাকি তো ইউটিউবে বলেই বসেছে। অর্থাৎ সরকার, এই প্রেস সচিব জানতেন, অন্তর্বর্তীকালীন সরকার জানতেন, 9টার সময় শেখ হাসিনা বক্তব্য দিবেন, 7টা থেকে কিন্তু মানুষ সমবেত হয়ে গেছে, ধানমন্ডি 32 নম্বরে জমায়েত হয়েছে। 8টার একটু আগেই সেখানে ভাঙচুর শুরু হয়ে গেছে, বক্তৃতা দেওয়ার 1 ঘন্টা আগে। এই যে ঘটনাটি আমরা ধরলাম অ্যালাউ করেছেন, এই ঘটনা অ্যালাউ করে কিন্তু আপনি শেখ হাসিনারই লাভ করে দিয়েছেন, তাকেই প্রাসঙ্গিক করে দিয়েছে। বললেন না অপ্রাসঙ্গিক করে ফেলেছে, শেখ হাসিনা অপ্রাসঙ্গিক করা হয় নাই। সারা পৃথিবীর মিডিয়ার কাছে, পৃথিবীর বিভিন্ন দেশের মিডিয়া দেখেন, আপনি শুধু ভারতের মিডিয়া দেখেন না, কোন মিডিয়ায় এটা অভিনন্দন জানানো হয় নাই। 5ই আগস্ট পৃথিবীর মিডিয়া একরকম দেখাবে, কিন্তু এই 5 ফেব্রুয়ারি কিন্তু পৃথিবীর মিডিয়া সেরকম ভাবে দেখালো না, 6 ফেব্রুয়ারি সেভাবে করে মিডিয়া প্রচার করলো না। আর ভারত তো ভারতের স্বার্থের তার মিডিয়া ব্যবহৃত হবে। এই জায়গায় রাজনীতিটা একটু দেখার বিষয়। ভারতে এখন শাসন ক্ষমতায় কে রয়েছে? তাদের দেশেও তো একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল সেখানে শাসন ক্ষমতায় রয়েছে, এবং যখন তারা যদি দেখাতে পারে যে বাংলাদেশে জঙ্গি কাজ কারবার হচ্ছে, বাংলাদেশে হচ্ছে গিয়ে সাম্প্রদায়িকতা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন হচ্ছে, সেটা কিন্তু সেই দেশের যে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল রয়েছে তাদের জন্য ভালো হচ্ছে, তাদের ভোট বাড়ছে। বরঞ্চ এখন হচ্ছে সবচেয়ে বেকায়দার পরিস্থিতি আছে ভারতের যারা সেকুলার রাজনীতি করেন, ভারতের যারা বামপন্থী রাজনীতি করেন, তাদেরকে বেকায়দায় ফেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তাদেরকে হচ্ছে কি এখন বেকায়দায় ফেলে দিয়ে তাদেরকে এমন প্রশ্ন করা হচ্ছে যে তোমরা প্যালেস্টাইনে কিছু হলে তোমরা কলকাতায় বাম ফ্রন্ট হচ্ছে মিছিল করো, ইসরায়েলে কিছু হলে ইসরায়েলে বা হামাসে মানুষ মারা গেলে তোমরা হচ্ছে ইয়া করো, গাজাতে হামলার প্রতিবাদ করো, এই বাংলাদেশের সে সকল যে বাংলাদেশের যে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটছে এই ব্যাপারে তোমরা হচ্ছে গিয়ে কোনো কথা বলো না, কাশ্মীরে কিছু হলে তোমরা কিছু এত কথা বলো, তো বাংলাদেশে হচ্ছে সাম্প্রদায়িক সংখ্যালঘু নিপীড়ন হচ্ছে কিছু বলো না। এইভাবে করে তারা হচ্ছে গিয়ে একরকম হচ্ছে ভারতীয় বামপন্থীরা ভারতীয় সেকুলারদেরকে তারা চাপের মুখে রাখছে। এবং এই যে বাড়তি প্রচারণা, বিশেষ করে রিপাবলিক টিভি কি এখন তো হচ্ছে সে বাংলাদেশের বিরুদ্ধে বলছে, তার আগে সে কি বল, তারা আগে রিপাবলিক টিভি কে বলা হয় এটা হচ্ছে গদি মিডিয়া, মানে মোদির গদি রক্ষার জন্য যে মিডিয়া ব্যবহৃত হয় তাকে বলা হয় গদি মিডিয়া, ঠিক আছে। ভারতের, এটা আমার বক্তব্য না, ভারতের খুব স্বনামধন্য খুব জনপ্রিয় সাংবাদিক আছে রবিশ কুমারের বক্তব্য হচ্ছে গদি মিডিয়া, এবং ভারতের অনেক জনপ্রিয় ইউটিউবাররা দেখবেন এই গদি মিডিয়া শব্দটা ব্যবহার করে। সেই গদি মিডিয়া তো হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করার চেষ্টা করবে ভারতবর্ষের ভিতরে, এবং ভিতরে করে তাদের একের পর এক নির্বাচনের ক্ষেত্রে ব্যবহৃত হবে। এখন ভারতের মানুষ কিন্তু তাদের যে নিত্য নৈমিত্তিক যে সমস্যা ছিল, তাদের সরকারের যে ব্যর্থতা ছিল, ঠিক আছে, তাদের দেশের যে পরিস্থিতি সেটা ভুলে গেছে, ভুলে যায় এখন সবাইকে হচ্ছে একটা আফিমের মতো
বাংলাদেশ পরিস্থিতিকে নিয়ে, বাংলাদেশে কি হচ্ছে নানান রকম অতিরঞ্জিত নিউজ পরিবেশন করে, এটাই হচ্ছে এখন ভারতবর্ষের মানুষের মাথার মধ্যে বাংলাদেশকে ঢুকে গেছে। এটা আমি এক থেকে খুব গর্বিত যে ভারতের সাধারণ মানুষের কাছে আজকে বাংলাদেশ অত্যন্ত প্রাসঙ্গিক। তারা তাদের হচ্ছে গিয়ে ছেলে বুড়ো সবাই হচ্ছে এখন ডক্টর ইউনূসের নাম নেয়। হ্যাঁ, তারা যেভাবেই নেন, এটাও তো একটা খ্যাতি, কুখ্যাতি হোক আর বিখ্যাতি হোক, আচ্ছা এটাও একটা খ্যাতি। তারা সারাক্ষণ বাংলাদেশ নিয়ে ভাবছে, এটা আমার কাছে খুব বেশি খারাপ লাগে না। কিন্তু আমার কাছে ডেঞ্জারাস বিষয় যেটা হচ্ছে যে এই যে আমাদের দেশে পরিস্থিতিগুলো যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। ইচ্ছা করলে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতাম। ইচ্ছা করলে প্রমাণ করা হচ্ছে দেশে একটা দায়িত্বশীল সরকার রয়েছে, যারা হচ্ছে গিয়ে দায়িত্বশীল, যারা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করতে চায়, মানুষের জানমালের নিরাপত্তা দিতে চায়, সেটা দেওয়ার যে চেষ্টা করতাম। ইচ্ছা করলে আমরা পারতাম। এমনকি আমার সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ছিল, এই অপারেশন হান্টের আগেই তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ছিল, কিন্তু সেই পাওয়ারটা দেওয়ার পরেও কিন্তু সেই ঘটনা ঘটে নাই। এবং গাজীপুরের ঘটনাটা একটু ফিরে আসি, যে ওইখানে গাজীপুরের ছাত্র সমন্বয়করা যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যটা হচ্ছে এরকম যে তারা অবহিত হলেন যে ওখানে লুটপাট হচ্ছে, ওখানে ভাঙচুর হচ্ছে আওয়ামী লীগ নেতার বাসায়। তারা আওয়ামী লীগ নেতার বাসার ভাঙচুর থেকে রক্ষা করার জন্য সেই 15-16 জন যে উপস্থিত হলেন, তারা উপস্থিত হলেন। তো এখানকার সেনাবাহিনীর যে দায়িত্বে আছেন, নিশ্চয়ই এই এলাকায় সেনাবাহিনীর কোনো না কোনো একটা দায়িত্ব আছে, তারা তো যদি ওখানে পৌঁছতো, তাহলে এই ঘটনাটা ছাত্ররা, এই ভাঙচুর ঠেকানোর দায়িত্ব তো ছাত্রদের না, গেলে তো সেখানে একটা সংঘাতের মতো তৈরি হবে। সেখানে যদি সেনাবাহিনী যে উপস্থিত হতো, সময় মতো উপস্থিত হতো, তাহলে তো বিষয়টা এই জায়গায় আসতো না, এই ঘটনাগুলো ঘটানোর দরকার হতো না। ঠিক আছে, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকেও হচ্ছে গিয়ে একটা প্রশ্নের মুখে দাঁড় করায় দেওয়ার সুযোগ ছিল না, কিন্তু সেটা মানে হলো, সেটা করা হলো আর কি। আমরা ভুল করছি, আমাদের ভুল তো করার পর হচ্ছে আমাদের প্রতিপক্ষকে সেই ভুলকে ব্যবহার করবে না, তারা সেই ভুলকে ব্যবহার করবে। ভারতের মতো ব্যবহার করবে, ভারতের বিজেপির মতো ব্যবহার করবে। ভারতের বিজেপির যে হচ্ছে গিয়ে দলদাস যারা সাংবাদিক রয়েছে, সেই হচ্ছে মোদির দলদাস সাংবাদিকরা, তাদের পারপাস অনুযায়ী তারা কাজ করবে, সেই উদ্দেশ্যে তারা কাজ করবে। কিন্তু লসটা কার হচ্ছে? লসটা তো আমার হচ্ছে। আমি তো এই জায়গায় হচ্ছে সেই জায়গায় হচ্ছে শুধুমাত্র বিবৃতি দিলেই হবে না, সে জায়গায় খালি একে ওকে এটাকে বলে দিলে হবে না, তোমরা এরকম করো না, তোমরা এরকম করো না, তোমাদের সাংবাদিক এরকম করো না, ওটা না। আমি তাদেরকে সুযোগ দেব কেন? ওত পেতে থাকবে, ঠিক আছে, বিগত পতিত সরকার ওত পেতে থাকবে হচ্ছে গিয়ে আমাকে এই আন্দোলনকে ডিফর্মেশন করবার জন্য। তাদের সেই ডিফর্মেশনের হচ্ছে গিয়ে জন্য আমি অপশন তৈরি করে দিব কেন? আমাকে এই ব্যাপারে তো অ্যালার্ট থাকতে হবে, ঠিক আছে। এ ব্যাপারে অ্যালার্ট থাকা তো খুব কঠিন ছিল না। নাকি আমি ইচ্ছা করে একটা পরিস্থিতি ঘোলাটে করে দেওয়ার চেষ্টা করছি, যেটা ভারতবর্ষ করে। ভারতবর্ষ দেখা গেল যে চীনের সাথে একটা সমস্যা তৈরি করে সেটাকে বড় করে দেখায়। ভারতের দেখা গেল বিজেপির যে ব্যর্থতা গুলো আছে, সেই ব্যর্থতাগুলো সব কাট হয়ে গেল। পাকিস্তানের সাথে একটা ইস্যু তৈরি করে পাকিস্তান বিরোধী একটা বিশাল বক্তব্য দিয়ে সেটা কাট করে দিল। এবং বিজেপির বিরুদ্ধে কথা বললে সেটা তারা বলবে অ্যান্টি ন্যাশনাল, ঠিক আছে। এবং মোদির বিরুদ্ধে কথা বললে তারা বলবে পাকিস্তানের দালাল। তো বাংলাদেশেও কি এরকম বিষয় হয়ে দাঁড়াবে কিনা কয়দিন পরে, যে আমি সরকারের বিরুদ্ধে কথা বললে বা সরকার সমর্থকদের বিরুদ্ধে কথা বললে আমাকেও ভারতের দালালের ট্যাগ দিয়ে দিবেন? এভাবে সমস্যার সাথে সমাধান হবে না। শাহদুল হক রুবেল, আজকে আমাদের হাতে সময় শেষ। নিশ্চয়ই অন্য কোনোদিন আপনার সাথে আবারও কথা হবে। ভালো থাকবেন এবং আমরা আশা করি যে আমাদের দর্শক আপনার মূল্যবান মতামত আবারও শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।